আওয়ামী লীগের কোনো কর্মসূচি হতে পারে অগাস্ট মাসে, সেই জন্যে তাহলে তো বলতো যে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ তারা এই ধরনের কাজ করতে পারে। এবার কিন্তু এটা বলা হয়নি, বলা হয়েছে পুলিশের যানবাহনকে লক্ষ্য করে সন্ত্রাসী হামলা। তাহলে পুলিশও জানে, রাষ্ট্রযন্ত্রও জানে যে আওয়ামী লীগ কিছু করবে না। খুবই 23শে জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে 2-3 দিন আগে কিন্তু পুলিশ বলেছিল, মানে ওই আহ, আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে, যে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের পক্ষ থেকে জি, পুলিশের উপর জি, আক্রমণ হতে পারে। জি, ওইটা তো আমি বললাম যে আগের বার তো সবসময় বলেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন, এবার বলা হচ্ছে হ্যাঁ। সন্ত্রাসী হামলা। এবার আর আচ্ছা। নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নাম নাই। তার মানে পুলিশের কাছে ক্রেডিবল রিপোর্ট আছে যে বাংলাদেশে সন্ত্রাসী হামলা হবে। কিভাবে ক্রেডিবল রিপোর্ট আছে? পুলিশ তো দেখছে বোমা উদ্ধার হচ্ছে, সিসি ক্যামেরা বন্ধ থাকছে, এবং বোমা তো আপনি এটাও তো জানেন যে স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় তো বলেছেন যে দেশে কোনো জঙ্গি নাই। বলেছেন না? বলেছেন তো। তাহলে জঙ্গি যদি না থাকলো, কোনো কিছুই নাই, তাহলে আপনারা রেড অ্যালার্ট কেন দিলেন? তার এটা মানে আপনারা এটা তো জঙ্গি না হতে পারে, সন্ত্রাসী হতে পারে প্রশাসনের ভাষায়। জঙ্গি বলেন আর সন্ত্রাসী বলেন, সন্ত্রাসী মানেই জঙ্গি, জঙ্গি মানেই সন্ত্রাসী, মিলিটেন্ট আর টেরোরিস্ট। কিন্তু আপনারা তো জাতির কাছে কিছু লুকাচ্ছেন। কি লুকাচ্ছেন? আমাদেরকে বলেন, আমরাও জানি। তাহলে আপনারা বলেন যে ওই পাইপ বোমাগুলো লস্করি তৈয়বার ছিল। আপনারা বলেন যে ওই প্রেসার কুকার বোমাটা লস্করি তৈয়বার ছিল বা আল কায়দার ছিল। একজনের তো ছিল। এটা তো আর বাংলাদেশি কোনো সন্ত্রাসী গোষ্ঠীর কাজ না। বাংলাদেশি সন্ত্রাসী গোষ্ঠী সাধারণত ক্রুড বোমা বানায়, মানে যেটাকে বলা হয় ককটেল ইত্যাদি। কিন্তু এই ধরনের আধুনিক বোমা বানানোর প্রযুক্তি আমাদের আহ, জঙ্গি গোষ্ঠীর কাছেও নাই। এটা একেবারেই লস্করে তৈয়বার প্যাটার্ন। এখন লস্করে তৈয়বা কি? লস্করে তৈয়বা হলো পাকিস্তানি আইএসআইয়ের মদতপুষ্ট একটি জঙ্গি সংগঠন, যারা ভারতে হামলা চালায়, মুম্বাইতে হামলা চালিয়েছে। আপনি জানেন যে হোটেলে যে হামলা হয়েছিল লস্করে তৈয়বা। তাহলে এখন আপনারা আমাদেরকে আসলে কোন জায়গায় নিয়ে গেছেন? ইউনুস জমানাতে 18 মাসে যে সবকিছু খুলে দেওয়া হয়েছিল, পাসপোর্ট সরি ভিসা খুলে দেওয়া হয়েছিল, পাকিস্তান থেকে কিছু আসতে পরীক্ষা করা হবে না, এই সময় কি ঢুকে গেছে আমাদেরকে বলেন। আমরা জানতে চাই। কারণ আমরা তো জাতি হিসাবে, পুলিশ যদি আক্রান্ত হয়, পুলিশের যানবাহন, আশেপাশে তো আমাদের লোকজন আক্রান্ত হতে পারে। আমরা তো পুলিশের সঙ্গে বসবাস করি, পুলিশরাও তো আমাদের সঙ্গেই বসবাস করে। তাহলে কেন বলছেন না? কিছু একটা আপনারা লুকাচ্ছেন। সেই লুকানোটা কি? আর না হয় আমি ধরে নিব যে সার্জিও গোরের যে সফর হলো, সেটাতে আপনাদের যে প্রত্যাশা ছিল, সেই প্রত্যাশাটা পূরণ হয় নাই। সার্জিও গোর এসে এমন কিছু অপ্রীতিকর, এমনকি কালকে হুমায়ুন কবির, যিনি উপদেষ্টা, তিনি কিন্তু পররাষ্ট্র বলেছেন, জি, তিনি বলেছেন সার্জিও গোর এসেছিলেন অনুসন্ধান করতে। শব্দটা কিন্তু উনি বলেছেন অনুসন্ধান, মানে ইনভেস্টিগেট। কি অনুসন্ধান করতে আসছেন সার্জিও? সেটাও তো আমরা জানতে চাইতে পারি। উনি কিন্তু বলেন নাই সার্জিও জানতে চেয়েছেন, বলেছে অনুসন্ধান করতে এসেছিলেন। কি অনুসন্ধান করতে আসলেন? যে এটাই, যে এত জঙ্গি উত্থান হচ্ছে কেন, এত বিভিন্ন পতাকা কেন উঠলো, আওয়ামী লীগকে কেন নিষিদ্ধ করে রেখেছো, অন্তর্ভুক্তিমূলক নির্বাচন নাই কেন, এগুলো হলো অনুসন্ধান। এখন পররাষ্ট্র উপদেষ্টা তিনি কিন্তু অফিসিয়ালি অন রেকর্ড বলেছেন সার্জিও ঘোষ এসেছিলেন অনুসন্ধান করতে। তাহলে তারপরে সার্জিও ঘোষ আপনারা যে ডিনারের আমন্ত্রণ জানিয়েছিলেন, যেটা কেউ তো বলছে না, সেই ডিনারে তো আপনারা কিছু লোককে ইনভাইট করেছিলেন। সেখানে তো আহ, গ্রাম প্রশাসনের অপছন্দের লোকরা ছিল ওই তালিকায়। সেই জন্য তো সার্জিও ঘোষ ডিনার অ্যাটেন্ড করেন নাই, সেটা বলেন না কেন? আমরা শুনতে চাই উনি ডিনারটায় যাননি কেন। আপনারা কাকে নিতে চেয়েছিলেন সেখানে? আপনার সেই মহামহিমকে কেন নিতে চাইলেন? মহামহিমের লোকদেরকে কেন নিতে চাইলেন? কি প্রেম আপনি ওনার আপনি সাথে আপনার? আপনি যদি খোলাসা করবেন যে কাদের যাওয়ার কথা ছিল এবং কাদের কারণে সার্জিও ওই ডিনারে যেতে চাননি বিধায় সেটি বাতিল হয়েছে। ওই ডিনারে তো মহামহিম বলতে কে? মোহাম্মদ ইউনুস। হ্যাঁ, হ্যাঁ। ওই ডিনারে
শফিকুল আলমের যাওয়ার কথা ছিল, ওই ডিনারে আসিফ নজরুলের যাওয়ার কথা ছিল, ওই ডিনারে আলী জাকেরের যাওয়ার কথা ছিল। তাহলে এই যে লোকগুলাকে আপনার দিচ্ছিলেন, এই জন্যই তো সে ডিনার অ্যাটেন্ড করে নাই। ডিনার অ্যাটেন্ড করে নাই, না করে সে ফিরে গেছে। ফিরে গিয়ে সে যে ওয়েস্টিন হোটেলে, আমি মানচিত্রের অনুষ্ঠানে আগে বলেছিলাম, আপনার যদি মনে থাকে, যে সার্জিও গোর এসে ব্র্যাঙ্ক স্টেশনের বাসভবনে উঠবেন না, উনি ওয়েস্টিন হোটেলে উঠবেন। তো ওয়েস্টিন হোটেলে তো উনি ডিনার করেছেন, করার পর তো সেখানে আওয়ামী লীগের লোকদের সঙ্গে মিটিং হয়েছে, জাতীয় পার্টির জি এম কাদের সঙ্গে মিটিং হয়েছে। এমন তারপরে তো উনি জামাতের সঙ্গে মিটিং করেন নাই, উনি এনসিপির সঙ্গে মিটিং করেন নাই। কেন করেন নাই? সমস্যাটা কোথায় হলো? আপনারা তো এটা লুকাচ্ছেন আমাদের কাছে। পরের দিন যে দীনেশ ত্রিবেদীর সঙ্গে 1 ঘন্টা বৈঠক হলো, 1 ঘন্টা রুদ্ধদ্বার, যে বৈঠকে এমনকি ব্রায়ান ক্রিস্টেনসেনকেও অ্যালাউ করা হয় নাই। তারপরে ব্রায়ান ক্রিস্টেনসেন এই বৈঠকের পরে সার্জিও গোরের সাথে দীনেশ ত্রিবেদী ওই দিন বিকেলেই 31 জুলাই ভারত চলে গেছেন। আমি ভারতের সাংবাদিকদের সাথে বা বিভিন্ন জায়গায় যোগাযোগ করে যতটুকু জানতে পেরেছি, ওই বৈঠকে খুবই গুরুত্বপূর্ণ বিষয় কিছু আলোচনা হয়েছে, এবং সেই আলোচনার পরিপ্রেক্ষিতেই দীনেশ ত্রিবেদী ভারত গিয়েছিলেন। এবং সেই আলোচনার একটি ছিল 5ই অগাস্ট শেখ হাসিনা একটি সংবাদ সম্মেলন করবেন, যেটাতে মার্কিন যুক্তরাষ্ট্র সম্মত। যার কারণে দীনেশ ত্রিবেদী গেলেন 31 তারিখ। 1 তারিখে ঘোষণা আসছে শেখ হাসিনা ফরেন করেসপন্ডেন্স ক্লাবে এবার সংযুক্ত হবেন, উনি এবার রেকর্ডেড ভার্সন বাজাবেন না। তো আপনারা তো আমাদের কাছে লুকাচ্ছেন ক্রমাগত। কি লুকাচ্ছেন? যে আমেরিকা আপনাদের হাত ছেড়ে দিয়েছে, এটা তো আমরা জানি। আমরা তো বারবার বলেছি মানচিত্রে যে ব্যবহার শেষে টয়লেট পেপারের মতো ছুঁড়ে ফেলবে। তো আপনারা বলুন যে আপনাদেরকে ছুঁড়ে ফেলেছে, আমরা আপনাদের তো সাথে আছি। আপনারা যে ভুলগুলো করেছেন সেটা স্বীকার করেন, 3 গুণ দামে এলএনজি কেনা বন্ধ করেন। কারণ আপনাদেরকে তো আর আমেরিকা রাখতেছে না, বাদ দিয়েছে। এখন ভারত আমেরিকা একই অক্ষে চলে আসছে, সাথে রাশিয়াও আছে। খুবই অবাক ঘটনা যে রাশিয়া বাংলাদেশের সঙ্গে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের পেমেন্ট ভারতীয় মুদ্রায় চাই। ভারতীয় মুদ্রায় কেন চাই? ওরা ডলারে নিবে না, কারণ রাইট। ওরা তো ডলার ওদের জন্য নিষিদ্ধ। তো ভারতীয় মুদ্রায় চায় মানে কি? ওরা বাংলাদেশি মুদ্রায় নিবে না। বলা তো হয়েছিল পাকিস্তানি মুদ্রায় দেয়, নিচ্ছে না তো, ভারতীয় মুদ্রায় দিতে হবে। তাহলে আপনি ভারতীয় মুদ্রা পাবেন কোথায়? আপনাকে ডলার খরচ করে ভারতীয় মুদ্রা কিনতে হবে। দেখেন, ওরা কিন্তু সিঙ্গাপুরি ডলার বলতে পারতো, ওরা ব্রিটিশ পাউন্ড বলতে পারতো, সৌদি রিয়াল বলতে পারতো, বলে নেই তো ভারতীয় মুদ্রা। নির্দিষ্ট ভাবে রাশিয়া বলে দিয়েছে। তো এটা কি আমেরিকার সম্মতির বাইরে? একেবারেই না, এটা আমেরিকার সম্মতির মধ্যেই। আপনারা এখন একটা জিও পলিটিক্যাল দাবার খেলার মধ্যে, চালের মধ্যে পড়ে গেছেন। বিএনপি সরকার ভয়ঙ্কর চালে পড়ে গেছেন, সেই চাল থেকে আর উদ্ধার নাই। আর আপনাদের যে জামাত, এনসিপি বা উগ্রপন্থী যারা, তাদেরকে আমেরিকা ঠিক যেমনি ভাবে আফগান মুজাহিদিনদেরকে আমেরিকা পরিত্যাগ করেছিল, করে এই আফগান মুজাহিদদের বিরুদ্ধে যুদ্ধ করেছে, আপনাদেরকেও আমেরিকা ত্যাগ করেছে। এতদিন যারা ভেবেছিলেন যে আপনাদের মাথার উপর আমেরিকা আছে, আপনারা বাংলাদেশে কি কি সব জিন্দাবাদ স্লোগান দিচ্ছিলেন, পতাকা ওড়াচ্ছিলেন, কি কি সব করবেন, কোন কোন দেশ দখল করবেন, সব শেষ, গল্প শেষ। এখন আপনাদের অবস্থাটা ঠিক আফগান মুজাহিদিনদের মতো। আপনাদেরকে ব্যবহার করা শেষ হয়ে গেছে, ইউনূসকে আগেই ডিসপোজ করেছে অফ। এখন জামাত ইসলামীও শেষ, বিএনপিও শেষের পথে। পথ একটাই, অন্তর্ভুক্তিমূলক রাজনীতির পথ খুলেন এবং আরেকটা নির্বাচন দেন। সেই দাবি আসছে, এই আমেরিকার পক্ষ থেকে সেই দাবি আসবে। আপনাকে আমি আজকে এখানে বলে রাখলাম, রেকর্ড করা থাকলো, 27 সালে নির্বাচন দিতে হবে, সেই দাবি আমেরিকা তুলবে। কারণ আপনি আমেরিকা জি, শেষ করুন, শেষ করুন। আমেরিকা হাত ছেড়ে ছেড়ে দিয়েছে। আমি পান্না ভাই আপনাকে বলেছিলাম যে এরা তো, ইউনুস তো আমেরিকাকে দলিল দিয়ে গেছে, পজিশন দিতে পারে নাই। এখন আমেরিকা ব্যবসা করবে, শেখ হাসিনা সমতার ভিত্তিতে ব্যবসা করবে আমেরিকার সাথে। কেন? আমেরিকা তো আওয়ামী লীগের শত্রু না। এবং সার্জিও গোর যে বার্তাটা দিয়েছেন, আরেকটা কথা আমি আপনাকে বলছি, এটা আপনি চেক করে দেখুন। ঢাকায় মার্কিন দূতাবাসকে নির্দেশ দিয়েছেন তিনি, নির্দেশটা উনি দিয়েছেন 31 জুলাই আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ বাড়ানোর জন্য।
একই নির্দেশ তিনি দিল্লি মার্কিন দূতাবাসকে দিয়েছেন আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ বাড়াতে। এগুলা কি ইঙ্গিত? তো খুবই স্পষ্ট, খুবই পরিষ্কার, যে যারা এতকাল ভেবেছিলেন তারা আমেরিকার মিত্র, তারা এখন আফগান মুজাহিদিনদের মতো অবস্থা, অথবা মিশরের মুসলিম ব্রাদারহুডের অবস্থা। জি, একথা আপনি আগেও বলেছেন, কিন্তু আজকে যেভাবে আপনি বলছেন যে 27-এর মধ্যে নির্বাচন দিতে হবে, যুক্তরাষ্ট্র সেটি চায়, আপনি এতটা বোল্ডলি কেন বলছেন, এতটা নিশ্চিত হয়ে কেন বলছেন যে 27-এর মধ্যে একটা নির্বাচন যুক্তরাষ্ট্র চায়? মানে আপনার সোর্স কি এতটাই স্ট্রং, নাকি আমি শুধুমাত্র তো ইকুয়েশনের জায়গা থেকে আপনি বলছেন? আমি তো সৌভাগ্যটা হয়নি মানচিত্রে আসার বেশ কয়েকদিন। আমি অন্যগুলো প্ল্যাটফর্মে বলেছিলাম যে দীনেশ ত্রিবেদীর সঙ্গে সার্জিও করে ঢাকায় মিটিং হবে। আমি মানচিত্রেও মনে বলেছি, এটা কি কিন্তু কেউ বলেছেন? বলেনি না, বলেছি। এবং আমি এই কথাটাও বলেছিলাম, আপনার যদি মনে থাকে, যে সার্জিও গোর আওয়ামী লীগের সঙ্গে মিলে যাচ্ছেন, যোগাযোগ রাখছেন শেখ হাসিনার সঙ্গে নিয়মিত। এই কথাটাও বলেছিলাম, সেটা মানচিত্রে বলেছি না কোথায় বলেছি, বলেছি। আপনারা এখন কি দেখছেন? দিনের টিভির সঙ্গে বৈঠক হয়েছে না? হয়েছে। আওয়ামী লীগের সঙ্গে বৈঠক হয়েছে না? হয়েছে। কাদের সঙ্গে বৈঠক হয়েছে না? হয়েছে। জামাত এনসিপির সঙ্গে বৈঠক করেনি। তাহলে বার্তা, আপনার যদি সোর্স বলেন, হ্যাঁ, আমার সোর্স তো এতটাই স্ট্রং যে আমি বলছি তো, যে এইবার কার্যকর দাবি করে গেছেন উত্থাপন, অন্তর্বর্তীমূলক রাজনীতি। এরপরই শেখ হাসিনা বাংলাদেশে আসলে দেখবেন দাবি আসবে নির্বাচন, নিশ্চিত থাকতে পারেন। আরেকটি আচ্ছা, নির্বাচন হবে, সেটা 2027 সালেই দিতে হবে। আমি আরেকটু ব্যাখ্যা চাই আপনার কাছ থেকে। 27-এর মধ্যে নির্বাচন দিতে হবে, মধ্যবর্তী নির্বাচন যুক্তরাষ্ট্র এটি চাইছে, কেন চাইছে? মানে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের যে কথিত বাণিজ্য চুক্তি, সেই চুক্তি জায়গা থেকে তো আমরা সবাই বলছি যে আমরা দাস অনুদাসে পরিণত হয়েছি। যুক্তরাষ্ট্র যা চাইবে আমাদেরকে তাই করতে হচ্ছে বা করতে হবে। বোয়িং কেনা থেকে শুরু করে আরো অন্য অনেক কিছু এর মধ্যে হয়েছে। তাহলে কেন যুক্তরাষ্ট্র এখন বিএনপি সরকারকে চাইছে না, অথবা তারা মধ্যবর্তী একটা নির্বাচনের দাবি করতে পারে? যুক্তরাষ্ট্র আমাদের কাছে বিক্রি করবে, তাহলে বিক্রি করলে আমাদের তো টাকা থাকতে হবে কেনার মতো। আমরা তো বিদেশি কোনো ঋণ পাবো না, এশীয় উন্নয়ন ব্যাংক, বিশ্ব ব্যাংক কেউ টাকা দিবে না। চায়নার যে কোম্পানিটা টাকা দিতে চেয়েছিল মংলা বন্দরের পাশে স্পেশাল মিলিটারি কমপ্লেক্সের জন্য, 265 মিলিয়ন ডলার নাকি 560 মিলিয়ন ডলার, তো সেই কোম্পানিতে তো আমেরিকার ব্ল্যাক লিস্টেড। আপনি চায়না থেকে টাকা নিতে পারবেন না। টাকা আপনাকে বিদেশি ওয়ার্ল্ড ব্যাংক থেকে নিতে হবে, আইডিবি থেকে নিতে হবে। আমেরিকা বুঝে গেছে যে ওই সংস্থাগুলো বিএনপিকে টাকা দিবে না, বিকজ পলিটিক্যাল স্টেবিলিটি নাই, অন্তর্ভুক্তিমূলক রাজনীতি নাই। পলিটিক্যাল স্টেবিলিটি ছাড়া কেউ টাকা দিবে না। আর আপনি যে একটা আমি দামি সংসদ বানিয়ে রাখছেন জামাতকে দিয়ে ইত্যাদি, এটা যে আসলে কৃত্রিম। জামাতকে তো বিশ্বাস করতেছে না আন্তর্জাতিক অর্থ ঋণ দানকারী প্রতিষ্ঠানগুলো, বিএনপি কে ওরা। তাহলে যারা ঋণ নিছে 17 বছর, 15 বছর, বছরের পর বছর, সেই পরিবেশটা সৃষ্টি করতে হবে। হাজার হাজার কারখানা বন্ধ হয়ে গেছে, একটা কারখানাও খুলছে না। বাংলাদেশের বস্ত্র খাতের যে রপ্তানি কমে যাচ্ছে, প্রতিদিন কমে যাচ্ছে। তো আমেরিকা তো শঙ্কিত, কারণ ওরা তো বিক্রি করবে। আপনি টাকা দিয়ে কিনতে হবে, টাকাই আপনার না থাকলে আমেরিকা কি বিক্রি করবে? আপনাকে তো ফ্রিতে কিছু দিবে না। এই জন্য ওটা আমেরিকা যুক্ত চাচ্ছে, অবশ্যই, অবশ্যই আপনার এই জন্য কথাগুলো অভিযান। এই জন্য আমেরিকা চাচ্ছে এমন একটা অ্যাটমসফিয়ার বাংলাদেশে, যে অ্যাটমসফিয়ারকে আন্তর্জাতিক বিশ্ব আস্থায় নিবে, ওয়ার্ল্ড ব্যাংক আস্থায় নিবে, এডিবি আস্থায় নিবে, টাকা দিবে। টাকা দিবে, বিদেশি বিনিয়োগ আসবে, আমেরিকা ব্যবসা করবে। ব্যবসা করতে তো আমাকে কেউ ফ্রি অফ কস্ট দিবে না। বিএনপি সরকার টাকা পাচ্ছে না, এটা আমেরিকা শিওর হয়ে গেছে। 5, 5.5 মাস, 6 মাস হয়ে গেছে, কোনো টাকা পায়নি। ইউনুস তো পায়ই নাই, ভবিষ্যতেও পাবে না। আমেরিকা এই জন্য অস্থির হয়ে গেছে, যে ব্যবসা করার যে একটা তাদের আকাঙ্ক্ষা, বিক্রি করার। কি বিক্রি করবে? কার কাছে বিক্রি করবে? টাকা তো নাই। এটাই হলো মূল কারণ। কিন্তু পাল্টা বক্তব্য তো শোনা যায়, আপনি যে কথাগুলো বলছেন তার পাল্টা বক্তব্য তো অনেক আগে থেকেই আছে, যে নতুন কিছু নয়, যে মার্কিন ডিপ স্টেট আবার জামায়াতকে ক্ষমতা আনতে চায়, এবং মার্কিন এক সাবেক ডিপ্লোম্যাট, তার একটি অডিও বের হলো, তারা এই নির্বাচনে জামাতকে চেয়েছিল। এইগুলো তাহলে কোন ধরনের ডিজাইন? আসলে কে কোন দিকে হাঁটছে?
মার্কিন এম্বাসির যে অডিও বার্তাটা লিক হলো, এটা মার্কিন এম্বাসি ইচ্ছা করে লিক করে দিয়েছে। কারণ আপনি তো আমেরিকান এম্বাসিতে গেছেন, ওখানে তো কোনো ইলেকট্রনিক ডিভাইস নিয়ে যাওয়া যায় না। তো ওটা তো ওরাই লিক করেছে, ওয়াশিংটন পোস্ট ওই রিপোর্টটা চেপেছে। মানে এটা অসমর্থিত সূত্র থেকে একটা অডিও কথা একজন লোকের, সে কে সে পরিচয় নাই, ওয়াশিংটন পাবলিশ করে দিয়েছে। কেন? জামাতকে কনফিডেন্স দেওয়ার জন্য, যে তোমরাই ক্ষমতায় আসছো, নির্বাচনে অংশ নাও। কারণ এটা আমেরিকা জানতো যে জামাত যদি সক্রিয় না হয় নির্বাচনটা ইউনুস দিবে না। আমেরিকা তো চাইছিল যে ইউনুসকে তো পরিস্থিতি বাইডেন প্রশাসন, তো এখন এখান থেকে বের হয়ে আসার জন্য একটা নির্বাচন এবং বিএনপি কে ক্ষমতায় আনা। আমেরিকা জানতো বিএনপি ক্ষমতায় আসবে, কিন্তু জামাতকে একটি ভুল স্বপ্ন দেখানো হয়েছে। কি স্বপ্ন? যে নির্বাচনে তোমরা জিতবা, যেমনি ভাবে ইউনুসকে আর একটা স্বপ্ন দেখানো ফাইন, হয়েছে। আমি আপনার যুক্তি বুঝতে পারছি, কিন্তু কিন্তু ডিপ স্টেটের তো একটা খেলা রয়েছে, এবং যে খেলার মাধ্যমে একটা প্রাথমিক পর্বে আমরা দেখলাম যে আওয়ামী সরকারের পতন। যদি খেলা নাই থাকে তাহলে তো পতনটা এইভাবে হতো না। তাহলে না, তারা কি চায় আসলে? আওয়ামী লীগ সরকারের পতন তো ডিপস্টেট ঘটিয়েছে। হুম, তখন একটা এজেন্ডা ছিল, একটা এক্সপেকটেশন ছিল, কিন্তু সেই এক্সপেকটেশনটা 18 মাসে ইউনুস পূরণ করতে পারে নাই, ফেল করেছে, ইকোনমি কলাপস করে গেছে। দেশে মবক্রেসি আমেরিকা পছন্দ করে না। আর এখন যে বিএনপি সরকার আমলে যেটা সবচেয়ে খারাপ জিনিস হচ্ছে, এই সরকারের আমলে ক্লেপ্টোক্রেসি মানে রাষ্ট্রীয় মদতে দুর্নীতি, এটা আমেরিকা ভীষণ ঘৃণা করে। তো জামাতকে বলা হয়েছে মিথ্যা একটা আশ্বাস, তুমি ক্ষমতায় যাচ্ছ, একটা টেপ লিক করে দিল, ওয়াশিংটন পোস্ট রিপোর্ট করলো, জামাত খুশি হয়ে গেল, ওরা ক্ষমতায় যাচ্ছে। জামাত তো নিশ্চিত ছিল। ইউনুসকে আর একটা স্বপ্ন দেখানো হয়েছে, বিপ্লবী সরকার হবে, রেফারেন্ডাম দাও। ইউনুস যে নির্বাচনের দিনে, আপনি যদি মনে থাকে, যেভাবে উচ্ছ্বাস দেখাচ্ছিল দুই হাত তুলে, ভিতরে সব শেষ, নতুন শুরু। ইউনুস তো জানতো যে এই গণভোট এখন মঞ্জুর হবে, অ্যাকসেপ্ট হবে, বলে বিপ্লবী সরকার হবে, বলে সেই বিপ্লবী সরকারের প্রধান ইউনুস। ইউনুস কি বিএনপি নির্বাচনে জিতবে বা আহ, বিজয়ী হবে, সরকার গঠন করবে, এটার জন্য কি ইউনুস উচ্ছ্বসিত হবে? কখনোই না। ইউনুস তো নিশ্চিত ছিল যে জামাত ক্ষমতায় আসবে, এবং জামাত ক্ষমতায় আসলে ওই রেফারেন্ডাম বা গণভোটকে বাস্তবায়ন করে বিপ্লবী সরকার হবে। এটার জন্য ইউনুস দুই হাত তুলে উচ্ছ্বাস প্রকাশ করছিল। এত উচ্ছ্বাস ইউনুস নোবেল পুরস্কার পাওয়ার পরেও প্রকাশ করেনি। কিন্তু ঠিক আছে। আমেরিকা ওইখানেই খেলে দিচ্ছে যে বিএনপি কে ক্ষমতায় নিয়ে আসছে যখন, তখন তো জামাত হতাশ, আর ইউনুস তো শেষ। বিশেষ করে যখন সংসদে বলা হলো রেফারেন্ডাম হবে না, এমনকি যে দুটো শপথ নেওয়ার অপশন, সংসদ সদস্য হিসেবে আরেকটা কি যেন সংস্কার কি, এই কি যখন বিএনপি নিল না, তখন তো ইউনুস বুঝে গেছে সব শেষ, তার আশার প্রদীপ নিভে গেছে। আর ইউনুসের তো আমেরিকা থেকে এখন কিছু করার নাই, সরকার তো তার বিরুদ্ধে সরকার আমেরিকাতে। এখন বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের পরিস্থিতি সৃষ্টি হবে 2027 সালে, আর একটি নির্বাচন হবে। এটা বিএনপি চাক কি না চাক, আমি শুধু এইটাই বললাম যে হুমায়ুন কবির সাহেবের বক্তব্যটাকে আপনি তো অফিসিয়াল স্টেটমেন্ট হিসেবে ধরতে পারেন। উনি তো বলেছেন যে সার্জিও আসছিলেন অনুসন্ধান করতে, তো ওইখানেই তো সবকিছু প্রকাশিত হয়ে গেছে। আমরা শেষ করবো। তবে আলোচনাটা যেখান থেকে শুরু হয়েছিল সেই জায়গা থেকে প্রশ্ন করে, তাহলে এই যে সারা দেশে যে বোমা আতঙ্ক এবং পুলিশের রেড সিগন্যাল, আহ এটার সাথে সার্জিও বলে কোনো সম্পর্ক রয়েছে? এই বোমাগুলা আগে প্রথম দিকে হয়তো ঘটানো হয়েছে হ্যাঁ, সার্জিও সিম্পিথি পাওয়ার জন্য, আমার মনে হয়, যেটা আওয়ামী লীগও করেছে। যে আচ্ছা। জঙ্গি টুঙ্গি হচ্ছে, মানে একটু যদি ভালো সম্পর্ক হতো, ডিনারটা খেত, ভালোবাসা থাকতো, তাহলে বলতো যে এগুলো দমন করব। কিন্তু যখন দেখছি সব উল্টায় গেছে, একদম কোনো কিছুই ঠিক নাই, পাশার দানটা উল্টে গেছে, তখন বলতেছে এখন এসে যে ওই বমে সিসি ক্যামেরা বন্ধ ছিল এবং রেড অ্যালার্ট জারি করা হয়েছে, এখন হলো তারা দিক ভ্রান্ত। কারণ সার্জিওর এমন কিছু কথা বলে গেছে বিএনপি কে, এমন কিছু কথা, যে বিএনপির নেতারা যে এখনো আইসিইউ তে ভর্তি হয়ে যান নাই হার্টের সমস্যা নিয়ে, এটাতে আমি যথেষ্ট অবাক হচ্ছি। তবে আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলছি যে সিদ্ধান্ত চেঞ্জ হয়ে গেছে। এবার নির্বাচন তো 27 সালে শেখ হাসিনাকে পাঠাবে ওরা, এবং অন্তর্বর্তীমূলক নির্বাচনের পরিস্থিতি হবে।
আমি কালকে ফেসবুকে একটা পোস্ট দিয়েছি, শেখ হাসিনা কিভাবে আসবেন। আপনাকে আজকে আরেকটা তথ্য দিচ্ছি, মানচিত্রের সম্মানিত দর্শকদের জন্য এটা অন রেকর্ড থাকুক। শেখ হাসিনা যেদিন আসবেন, ওনাকে সিওফ করবেন একাধিক পশ্চিমা কূটনীতিক, সেখানে সার্জিও গড়া থাকবেন। আর যে থাকবেন। সেখানে সার্জিও গৌরও থাকবেন। আচ্ছা, আমরা জানি না আসলে রাজনীতিও শেষ বলে কিছু নেই, কূটনীতিরও শেষ বলে কিছু নেই। আহ তবে আপনি বোমা আতঙ্ক নিয়ে যেটি বলছিলেন, লস্করে তয়বা বা পাকিস্তানের যে উগ্র জঙ্গিবাদী গোষ্ঠী তাদের যে সম্পৃক্ততা অথবা তারা এই ধরনের বোমা তৈরি করে থাকে, তাহলে এটাকে আমরা রিলেট করবো কিভাবে? একদিকে জঙ্গিবাদী গোষ্ঠীর কথা বলছিল, আর একদিকে আহ, এক ধরনের নাটক যে সিম্প্যাথি পাওয়ার জন্য এই ধরনের বোমা টোমা রেখে দেওয়া এখানে সেখানে, মানে আসলে বিষয়টা কি? না, যখন ক্যামেরা বলছে বন্ধ হচ্ছিল, হ্যাঁ, সিসি ক্যামেরা বন্ধ ছিল, তাহলে আমি কি বুঝবো? সিসি ক্যামেরা বন্ধ তো সরকার রাখে, মানে সরকারকে পরিষ্কার করতে হ্যাঁ, হবে হ্যাঁ, আমাদের কাছে যে সিসি হ্যাঁ, ক্যামেরা বন্ধ এক জায়গায় ছিল, প্রেসার কুকারের জায়গায় সিসি ক্যামেরা কোথায় গেল, বা ওই কাঁচপুর ব্রিজের যে পেট্রোল পাম্পে সেখানে কি হলো? সরকার তো বলছে না পরিষ্কার ভাবে কিছু। আমি যেটা বলতে চাচ্ছি, যে যদি এই বোমাগুলো সিসি ক্যামেরা যারা বন্ধ করেছে তারা রেখে থাকে, তাহলে গল্পের স্ক্রিপ্ট একটা। হুম, হুম, আর যদি এটা লস্করে তৈয়বারা রেখে থাকে, তাহলে পুলিশ যে রেড অ্যালার্ট দিয়েছে সেটা তারই ধারাবাহিকতা। আমার মনে হচ্ছে বাংলাদেশে ইউনূসের জঙ্গি শাসনের সময় এত বিশাল পরিমাণ জঙ্গিদেরকে পাকিস্তান থেকে বাংলাদেশে প্রবেশ করিয়েছে, এত জি, বিশাল সংখ্যক বিস্ফোরক ইত্যাদি এসেছে। এখন বাংলাদেশের জাতীয় নিরাপত্তার জন্য এই জঙ্গিবাদ, উগ্রবাদ ভয়ঙ্কর হুমকি হয়ে দাঁড়াবে। এবং এটা পুলিশ জেনে গেছে, রাষ্ট্রযন্ত্রও জানে। সালাউদ্দিন সাহেব যদি এখন দয়া করে আর শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা না করে আমাদেরকে পরিষ্কারভাবে বলেন যে ইয়েস, এটাই দেশের সামনে একটা ক্রাইসিস, আমরা জঙ্গিবাদ দমনে জিরো টলারেন্স যে অপারেশনে নামবো, অস্ত্র উদ্ধার করেন। হাজার হাজার অস্ত্র আসছে পাকিস্তান থেকে, বিপুল বিস্ফোরক আসছে, উদ্ধার করেন। জিরো টলারেন্স, কে কোথায় কি ইনভলভ এটা দেখা যাবে না। তাহলে বিএনপি সরকারের জন্য ভালো হবে। চাঁদাবাজি বন্ধ করেন, দুর্নীতি বন্ধ করেন। প্রধানমন্ত্রীর সঙ্গে সার্জিও গোরের বৈঠকের কথা শনিবার, তার আগেই ভারতে নিযুক্ত বাংলাদেশে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত দীনেশ ত্রিবেদীর সঙ্গে তিনি বৈঠক করলেন। এটি নিশ্চয়ই আনইউজুয়াল একটি বিষয় যে অন্য দেশের কোনো বিশেষ দূত কোনো দেশে যাচ্ছে, আরেকটি দেশের রাষ্ট্রদূতের সঙ্গে বিশেষ বৈঠকে মিলিত হওয়া। এটির মধ্য দিয়ে আসলে কোন ধরনের বিশেষ বার্তা আসছে কিনা, বা এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? না, আমি যেটা দেখছি সেটা হলো যে সার্জিও গোরের তো যে দেখা হয়েছে ত্রিবেদীর সাথে, সেটা তো আগেও হয়েছে, দিল্লিতেও উনি দেখা করেছেন, দুইজনের মধ্যে বৈঠক হয়েছে আগেও। না, এটি করতেই পারে, এখন দীনেশ ত্রিবেদী ভারতের মানুষ, আবার তিনি right, ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত, কিন্তু right, বাংলাদেশ সফরে এসে দীনেশ এখন ত্রিবেদীর বাংলা, সঙ্গে আলাদা বৈঠক, এবং এই দীনেশ ত্রিবেদীর ক্ষেত্রে তিনি অভিনন্দনও জানিয়েছিলেন। জি এবং জি তিনি জি, বলেছেন যে আমি উন্মুখ হয়ে বসে আছি দীনেশ ত্রিবেদীর সঙ্গে একসাথে কাজ করার জন্য। অর্থাৎ নিঃসন্দেহে বাংলাদেশ ইস্যু এখানে প্রায়োরিটি পাচ্ছে। জি জি জি। এখন আহ, কালকে তো দেখা হয়েছে বিটুইন দ্বিবেদী এন্ড ইয়ে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটি বৈঠক আমি মনে করি। তার কারণ হচ্ছে ঠিক তার একদিন আগে সম্ভবত ওই যে ওদের পার্লামেন্টের কমিটি, স্ট্যান্ডিং কমিটি যেটা আছে অন এক্সটার্নাল অ্যাফেয়ার্স, তাদেরও হুম, বৈঠক হয়েছে আহ শশী থরুরের হুম, হুম, নেতৃত্বে। এবং সেখানে বাংলাদেশ ওয়াজ এ মেজর ইস্যু ওইখানে, হুম। দিল্লিতে এই বৈঠকে, যেটা অনেক এখানে মিসরিপ্রেজেন্ট করা হয়েছে। ইউ সি, সো এই বৈঠক এই কারণে খুবই ইম্পর্টেন্ট, বিকজ ইন্ডিয়ান রোল যেটা হবে বাংলাদেশে এখন থেকে, এইটা আমেরিকার পক্ষে কাজ করবে, এইটা নিশ্চিত। বাংলাদেশকে আর সাউথ এশিয়া, পুরা সাউথ এশিয়াকে কিন্তু উইথ দ্য প্রিজম অফ ইন্ডিয়ান লেন্স থেকে দেখবে আমেরিকা। এই আচ্ছা, কারণেই আপনি দেখেন এই যে অফিসার্স গুলি মিক্স করে দেওয়া হয়েছে। গোরকে কোনো ইয়ে ছিল না যে ওরা কেন স্পেশালি ইনভলভ হবে যখন সে এক হুম, দেশের রাষ্ট্রদূত আছে। এখন ওকে নিয়ে এসে
এসেছে ডেভিড লুয়ের, মোটামুটি যে কাজ ডেভিড লু করতো ওই কাজ, ডোনাল্ড ট্রাম্প। যদিও ডেভিড এবং ইন্ডিয়ার সাথে যেহেতু ওদের প্যাক্ট আছে, ইন্দো প্যাসিফিক প্যাক্ট আছে বা এশিয়া প্যাসিফিক হোয়াট এভার দে কল ইট, তারপরে আপনার কোয়াডসে আছে ইন্ডিয়া, এইটা হলো বেসিক উদ্দেশ্য হলো টু চেক চাইনা। এখন হুম, আমাদের এই এই এক্সপ্লোরেটরি ভিজিট সার্জিও যেটা আছে, এইটা হলো টু এক্সপ্লোর যে বাংলাদেশ কোন দিকে যাচ্ছে, আর দে মুভিং টুয়ার্ডস চাইনা না তারা পশ্চিমার সাথে আছে। এটা একটা বেসিক্যালি এক্সপ্লোরেটরি ভিজিট ওর, যে এটা দেখবে, দেখে এটা হি ইজ হুম, গোইং টু রিপোর্ট দিস টু দি স্টেট ডিপার্টমেন্ট। খলিলুর রহমান, আমার যে রিপোর্ট একটি হচ্ছে সেটা হুম, হলো যে খলিলুর রহমানের সাথে ওনার যে দেখা হয়েছে এটা খুব একটা ভালো দেখা হয় নাই। একটা রিপোর্ট আমি পাচ্ছি যে সার্জিওর যে টোনটা ছিল, এই হুম, হুম। টোনটা ওই মিটিং এ ওয়াজ অ্যান অ্যাংরি টোন এবং একটু লাউডও ছিল। আহ, আচ্ছা। ইসের সাথে যে মিটিং হয়েছে, বৃহস্পতিবার তারপরে যে বৈঠক হলো। এর সাথে সাথে এর সাথে সাথে আরেকটি ডেভেলপমেন্ট যেটা হলো সেটা হলো দ্যাট প্যাসিফিক ফ্লিটের আপনার কমান্ডার অ্যাডমিরাল স্টিফেন, উনি একটি খুব বড় দল নিয়ে, 11 না কত লোকের দল নিয়ে উনি আবার ঢাকায় আসছেন। হুম, হুম, এটা হলো অ্যাডমিরাল স্টিফেন। তারপরে আমি বোধহয় আরেকদিন বলেছি দ্যাট গোর আসার আগে এইখানে কিছু সিআইএ অ্যাক্টিভিটি হয়েছে, এবং এই অ্যাক্টিভিটিটা হয়েছে একজন খুবই গুরুত্বপূর্ণ ডেকোরেটেড অফিসার সিআইএর, হ্যামিল্টন নাকি নাম ওর, সে 25 তারিখে পি ঢাকায় হ্যামিল্টন। এসেছে। পি হ্যামিল্টন। জি, সে 25 তারিখে ঢাকায় এসেছে। দিস ইজ অল রিলেটেড টু দিস ভিজিট, কিন্তু তা অনেক কিছু হচ্ছে। তারপরে যে মিটিং পার্লামেন্টের, ইন্ডিয়ান পার্লামেন্টের, হুম, ইজ হুম, ভেরি সিগনিফিকেন্ট বিকজ এখানে একটা মেজর ইস্যু ছিল শেখ হাসিনা এন্ড আওয়ামী লীগ। হুম। তো আমাদেরকে এই পুরাটা কিন্তু একত্র করে দেখতে হবে। এভরিথিং ইজ হ্যাপনিং উইদিন দিস 5, 6, 7 ডেজ, কিন্তু এটা আগেও হয় নাই, হুম। পরেও হয় নাই। ওয়াই ইজ দিস হ্যাপনিং? সো এই ফরেন পলিসি যেটা শেখ হাসিনার ছিল, সে সবাইকে নিয়ে কিন্তু কাজ করছিলেন উনি। উনি চায়নাকেও সাথে রেখেছিলেন, আমেরিকাকেও ঠিক রাখছিলেন, রাশিয়াকেও ঠিক রাখছিলেন, সবাইকে নিয়ে কাজ করছিলেন। কিন্তু দেখেন আমেরিকাকে তো জার্মানি, সম্ভবত শেষ দিকে বুড়ো আঙুল দেখাচ্ছিলেন শেখ হাসিনা। আমেরিকাকে জি, তো কোনো ধরনের কোনো পাত্তা দিচ্ছিলেন না শেষ পর্যায়ে এসে। হ্যাঁ, বাট ওই শেষ পর্যায়ে এসে কিছু এমন হয়ে গেল যে চাইনাও একটু নারাজ হয়ে গেল, যার হুম, জন্য শেখ হাসিনা ওনার লাস্ট ভিজিটে একদিন আগেই ফিরলেন উনি বাংলাদেশে, শিক্ষার হুম, শর্টের ভিজিট। হুম, তো হুম। এই জিনিস, এই এই জিনিসগুলি যেটা হচ্ছে, এটা বোধহয় মেবি চাইনিজ ওয়ার বিট অ্যাংরি যে তোমার জন্য আমরা এত করছি, তুমি আবার ওদের সাথে। আর শেখ হাসিনার হয়তো প্রবলেম ছিল যে আমেরিকা যদি অসন্তুষ্ট হয় তাহলে আমাকে ফেলে না দেয়, অল কাইন্ডস অফ থিংস যেটা কাজ করছিল। এর মধ্যে যেটা টের পায় নাই ওনার গভর্নমেন্ট, সেটা ছিল যে ওনার গভর্নমেন্টের মধ্যে কিছু কিছু লোক দে সোল্ড দেমসেলস আউট টু দি আমেরিকানস। কাজে তারা রিয়েল তথ্য শেখ হাসিনাকে দেয় নাই। যারা ডিনার করছিল হুম, ডেভিড হুম। লুয়ের সাথে, যাদের কথা হচ্ছিল প্রাইভেটলি, এই জিনিসগুলি ওরা জানতো, ওদেরকে ব্রিফ করা উচিত ছিল শেখ হাসিনাকে, তারা করে নাই। এর মধ্যে জি। আমাদের আর্মির মধ্যেও কিন্তু ওই যে কনস্পিরেসি যেটা চলতেছিল, যে টাকা পয়সা লেনদেন হচ্ছিল, ওর মধ্যে আর্মিরও কিছু লোকজন ইনভলভ হয়ে গেল। আর রাওয়ার এই যে রিটায়ার্ড আর্মি অফিসার্স যারা হুম, হুম, ছিলেন, তারা খুব বেশি ভাবে ইনভলভ হয়ে গেলেন এই জিনিসগুলি আমেরিকার পক্ষে। ওর রেজাল্ট হলো দ্যাট দে ওভারথ্রু দ্য গভর্নমেন্ট। এখন যে জিনিসটা হচ্ছে সেটা হলো যে তারেক রহমান হ্যাজ টু বি ভেরি কেয়ারফুল, বিকজ আমাদের এইখানে একটা খেলা হতে যাচ্ছে। আমেরিকানস আর
চাইনিজ ওরা কিন্তু বাংলাদেশে একটা গেম খেলবে। এইখানে আমরা যদি কেয়ারফুল না হই, যদি ব্যালেন্স না করতে পারি, যেরকম শেখ হাসিনা ব্যালেন্স করে এই 16-17 বছর উনি কাজ করেছেন, এইভাবে যদি আমরা ফরেন পলিসি ঠিক করে ডিজাইন না করতে পারি, দেন দের ইজ আ সিরিয়াস প্রবলেম। এখন আপনি বলছেন সার্জিও আওয়ামী লীগের একজন নেতার সাথে তো দেখা করেছেন, টু ওয়ের ইনভাইটেড, হ্যাঁ, একটা পুরুষ একটা জিনিস বুঝতে মহিলা। পেলাম। মহিলা যান নাই, পুরুষ যিনি আছেন উনি দেখা করেছেন। আমি জানি না ওয়েদার ইট ইজ সাবের হোসেন চৌধুরী অর হুএভার ইট ইজ, একজন দেখা করেছেন ওনার সাথে। তো উনি যদি খলিলুর রহমান এই কথা বলেন যে আওয়ামী লীগ নিয়ে কোনো কথা হয় নাই, ইন্দো প্যাসিফিক নিয়ে কোনো কথা হয় নাই, এইটা নিয়ে কোনো কথা হয়নি, তো ওরা 2 ঘন্টা কি করেছেন? প্রেমের আলাপ করেছেন। যদি মহিলা থাকতো তাহলে আমি স্পষ্টভাবে বলতাম যে প্রেমের আলাপ করেছেন, কিন্তু এখন পুরুষ তো এইটা বললাম না। 2 ঘন্টা কি আলাপ করেছেন? আর এই মিটিং এ যাওয়ার 2 ঘন্টা আগে ডিনারটা ক্যান্সেল করেছে। হ্যাঁ, খলিলুর রহমান সাহেবের সাথে যখন মিটিং করছে, তারও 2 ঘন্টা আগে সার্জিও গোর ক্যান্সেল দ্য ডিনার, 2 আচ্ছা। আওয়ার্স বিফোর গোয়িং ইনটু দিস মিটিং। ঠিক আছে? সো এই তাহলে এইগুলো জিনিসটা আমি এইগুলো 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 কিসের সিগন্যাল? এই যে খলিলুর রহমানের সঙ্গে সার্জিও গোরে যে বৈঠক, সেখানে আপনি যেটা বলছেন যে ইনফরমেশন গুলো যে উচ্চ বাচ্য হয়েছে, লাউডলি কথাবার্তা হয়েছে, এবং পরবর্তীতে প্রেস কনফারেন্সে খলিলুর রহমান সবকিছুর বিষয়ে অস্বীকার করলেন, এটা আলোচনা হয়নি, ওটা আলোচনা হয়নি। এবং আপনি বলছেন তাহলে কি বিষয় আলোচনা হলো, এবং ডিনার ক্যান্সেল। পরবর্তীতে এসে দীনেশ ত্রিবেদীর সঙ্গে সার্জিও গোরের একান্ত বৈঠক, খলিল সাহেবের সঙ্গে যে সময় দিয়েছেন বৈঠকে, তার চেয়েও অনেক বেশি সময় দিয়েছেন দীনেশ ত্রিবেদীর সঙ্গে। এবং বাংলাদেশে বসে বাংলাদেশ ইস্যুতে এবং এই দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতির ইস্যুতে তারা দুইজন মিলে এই ঢাকা শহরে বসে কথা বলছেন। সবকিছু মিলিয়ে আপনার কাছে মানে সিগন্যালটা আচ্ছা কি মনে আচ্ছা, হচ্ছে? একটা একটা জিনিস খুব সিম্পল। হুম। হ্যাঁ, ত্রিবেদীর সাথে বাংলাদেশে বসে যে কথা হবে সেটা কি গভর্নমেন্ট, পলিটিক্স, আওয়ামী লীগ বাদে কি কথা হবে? রাইট। হোয়াট এলস ক্যান বি টক? এইটাই তো হুম, হুম। কথা। ইনক্লুসিভ পলিটিক্স, ইলেকশনের ব্যাপারে যে কি ইলেকশন হয়েছে, ইনক্লুসিভিটি ছিল কি না, এইসবই তো আলাপ হবে। ইন্ডিয়ান হাই কমিশনার ফর বাংলাদেশ যিনি আছেন, ওনার সাথে সাউথ এশিয়ার ইনভয় কি আর আলাপ করবে? ইট উইল বি অনলি অ্যাবাউট ইন্ডিয়া বাংলাদেশ রিলেশনস। আর কিসের আলাপ করবে? যেমনটি বলি, ওই যে মিটিং এর কথা বললাম, ওদের স্ট্যান্ডিং কমিটি অন এক্সটার্নাল অ্যাফেয়ার্স, সেখানে কিন্তু ওরা বলেছেন যে আমাদের চুক্তি যেটা শেষ হয়ে যাচ্ছে, গ্যাঞ্জেস, এই যে গঙ্গার পানির যে চুক্তিটা, ওইটা তারা একটা ওরা অপটিমিস্টিক একটা নিয়েছেন যে এইটা আমাদের যত দ্রুত শেষ হওয়ার আগেই আমাদের আলোচনা করা দরকার। এইটাও আছে ওই মিটিং এর রেজলিউশনে, ওদের পার্লামেন্টের যে ওদের যে বৈঠকটি হয়েছে। সো দে হ্যাভ ডিসকাসড বাংলাদেশ। গোর হ্যাজ ডিসকাসড বাংলাদেশ উইথ খলিল। খলিলের চেহারা এই জিজ্ঞেস করলেই ওর চেহারাটা কেমন যেন, আমি দেখলাম টিভিতে, কেমন যেন ওর চেহারাটা ছিল। চেহারাটা ওয়াজ নট আ ভেরি হ্যাপি চেহারা। আমার প্রশ্ন হচ্ছে, যে কথিত মার্কিন বাণিজ্য চুক্তি, যেই চুক্তির মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির মধ্যে পড়েছে, আমাদের স্বাধীন চিন্তা ভাবনা আহ মানে আমাদের মতো করে করতে পারবো না, সেই জায়গাটি নির্ধারিত হয়েছে। এবং এই মার্কিন চুক্তি থেকে বেরিয়ে আসার জন্য নানান মহল থেকে দাবি উঠছিল। তাহলে সেই মার্কিন চুক্তি রেখে এখন যে একদিকে চীনের দিকে ছুটে যাওয়া, অন্যদিকে রাশিয়ায় ছুটে যাওয়া, ভারতের সাথে একটা দ্বিধা দ্বন্দ্বময় অবস্থা এখনো রয়েছে, আসলে সরকার এখন কি করবে? বিএনপি সরকারের সামনে পথটা কি? না না, সরকারের তো ক্লিয়ার থিঙ্কিং নাই। এই সরকার তো যেভাবে চলছে, এর মধ্যে আমি কোনো ম্যাচিওরিটি দেখি না সরকারের মধ্যে। ফরেন পলিসি তো খুবই ইন্ট্রিকেট একটা পলিসি, বিকজ দ্য এন্টায়ার জিও পলিটিক্যাল সিচুয়েশন চেঞ্জ হয়ে যাচ্ছে। আপনার ডলার, পেট্রো ডলারের অবস্থা খারাপ হচ্ছে। এই জিনিসগুলি তো ওরা হ্যান্ডেল করতে পারছে না।
পারবে না যতক্ষণ পর্যন্ত ইউ ডু নট হ্যাভ এক্সপার্টস। খলিলুর রহমান ইজ নট এন এক্সপার্ট। ইউ সে একটা জিনিস বলি পান না, খলিলুর রহমান মে হ্যাভ স্টুড ফার্স্ট, হি মাইট হ্যাভ স্টুড সিক্স, আমি জানি না। কিন্তু প্রশ্ন হচ্ছে যে আপনি ফার্স্ট আর সিক্স হলেই যে আপনি খুব বিরাট কিছু ইন্টেলেকচুয়াল হয়ে গেলেন তা তো না। আমার সাথে যে ফার্স্ট বয় ছিল থ্রু আউট দি স্কুল, ওকে তো আমি কোথাও দেখি না, হি ইজ গন মিসিং টোটালি। সো খলিলুর রহমান will misguide this government. এই গভর্নমেন্টের উচিতই হয় নাই যে খলিল রহমানকে ফরেন মিনিস্টার করার জন্য। কিন্তু আমার মনে হয় আমার প্রাইম মিনিস্টারের যে থিঙ্কিং, উনি যেটা চিন্তা করেন যে খলিলুর রহমান ছাড়া পশ্চিমাদের সাথে আমি ডিল করতে পারবো না, কাজে খলিলুর রহমান ইজ রিকোয়ার্ড। আর খলিলুর রহমান প্রেস কনফারেন্সে একটি কথা বলেছিল যে আমি সেপ্টেম্বরের 8 তারিখ না কয় তারিখে আমি ওই প্রেসিডেন্ট অফ দি জেনারেল অ্যাসেম্বলি, ওই পদটি আমি ওইখানে গিয়ে বসবো। তো আমি জানি না যে উনি ফরেন মিনিস্টার তখন থাকবেন কি থাকবেন না। আর যাদেরকে সাথে রাখা হয়েছে খলিলুর রহমানের সাথে, সেগুলি যে খুব বেশি কিছু করতে পারবে তাও মনে হয় না। যে কি একজন আছে না, ওই যে হুমায়ুন আপনি কবির, যে পড়াশোনা উপদেষ্টা, বলে হুমায়ুন কবির। উপদেষ্টা নাকি পলিটিক্যাল উপদেষ্টা, সে তো ওইখানে দাঁড়ায় থাকে খলিলের সাথে লাইক এ ডাফার। সো আই মিন যদি ডাফার্সদেরকে আপনি দিয়ে দেন ফরেন মিনিস্ট্রি চালাতে, আর একজন হইলো অতি চালাক, বিশেষ খলিলুর রহমান অতি চালাক, ডাফার আপনার অ্যাডভাইজার। সো আপনি ওদেরকে দিয়ে যদি ফরেন মিনিস্ট্রি চালান, তাহলে আমার মনে হয় না যে আপনি সরকার অনেকদিন চালাতে পারবেন। ইট ইজ নট পসিবল। আজকালকার যে পৃথিবী আছে, যে চেঞ্জিং গ্লোবাল অর্ডার যেটা আছে, এখানে আপনার পক্ষে চালানো সম্ভব হবে না দেশ। সার্জিও গোর যে বার্তাগুলো দেওয়ার চেষ্টা করছেন, মানে যে আলোচনাগুলো করছে, অন্তত তার মধ্য দিয়ে যে বার্তাগুলো বেরিয়ে আসছে, আহ আমি আবারও দীনেশ ত্রিবেদী প্রসঙ্গে আসি। আপনি নিজেই বলেছেন যে এখানে বাংলাদেশের ইন্টারনাল পলিটিক্স, ইনক্লুসিভ পলিটিক্স, জিও স্ট্র্যাটেজি নিয়ে কথা হবে না, এটি ভাববার কোনো কারণ নেই। যদি তাই হয়ে থাকে, আপনার কি মনে হয় ওইখানে ইনক্লুসিভ রাজনীতি বলতে তারা কি সরাসরি কোনো প্রস্তাব দেওয়ার চেষ্টা করেছে বাংলাদেশ গভর্নমেন্টকে, মানে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে? ডেফিনেটলি তারা দিয়েছে, ডেফিনেটলি সার্জিও গোর যখন বসেছে খলিলের সাথে তখন দিয়েছে। এবং এর পরপরই সে যখন মিটিং করেছে আমাদের ইন্ডিয়ান হাই কমিশনারের সাথে, তখন কি ডিসকাস হবে? ইউ টেল মি। সার্জিও গোরের এজেন্ডাটা কি? ইটস অ্যান আমেরিকান এজেন্ডা, এইখানে তো আপনি ডেমোক্রেসি, ইনক্লুসিভ পলিটিক্স, ইলেকশনস সবকিছুই তো আলাপ করবেন। আপনার ব্যক্তিগত ইন্টারেস্ট তো সার্জিও গোর উইল নট টক উইথ ত্রিবেদী। হাই কমিশনের সাথে তো আমেরিকান ইন্টারেস্ট, যে আমি এখানে বেস বানাতে চাই, আমি অমুক করতে চাই, এইটা তো আর আলাপ করবে না সে ত্রিবেদীর সাথে। এই আলাপ তো করলে ইসের সাথে হবে, ফরেন মিনিস্টারের সাথে হবে, প্রাইম মিনিস্টারের সাথে হবে। ত্রিবেদীর সাথে তো শুধু আলাপ হবে বাংলাদেশের সিচুয়েশন, আওয়ামী লীগের সিচুয়েশন, শেখ হাসিনার সিচুয়েশন, এই জিনিসগুলি আলাপ হবে, বিকজ দ্যাট ইজ হিজ কনসার্ন ত্রিবেদীর। ওর তো এই কনসার্ন না যে এখানে আমেরিকান বেস বানাবে কি। ওই আলাপগুলি তো একটা মাছ হায়ার লেভেল হবে উইথ দি প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া, উইথ দি ফরেন মিনিস্টার অফ ইন্ডিয়া। ওরা আলাপ করবে ইসের সাথে, সেক্রেটারি অফ স্টেটের সাথে, প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে, এখানে ভালো হবে না খারাপ হবে করা, ওদের ইনফ্লুয়েন্স এখানে যদি বেশি বাড়ে, হোয়াট ইফেক্ট ইট উইল হ্যাভ অন ইন্ডিয়া, এগুলি ইন্ডিয়ান কনসার্নস আছে। বাট ত্রিবেদীর সাথে তো এই কনসার্নস গুলি আলাপ হবে না, নো ওয়ে। আচ্ছা, যদি হয়ে থাকে এবং যুক্তরাষ্ট্রের ইন্টারেস্টেই তারা বাংলাদেশে ইনক্লুসিভ পলিটিক্স বা আওয়ামী লীগ প্রসঙ্গে কথা বলছে বা ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি নিয়ে কথা বলছে, আমার প্রশ্ন হচ্ছে যে তাহলে আহ যুক্তরাষ্ট্র তো আওয়ামী সরকারের পতন চেয়েছিল, সেই আওয়ামী লীগকে আবার কেন ফিরিয়ে নিয়ে আসতে চাইছে? আচ্ছা, ওই সময় একটু খেয়াল করবেন, বিকজ তখন বাইডেন অ্যাডমিনিস্ট্রেশনের ভিউ ছিল যে আমরা সাউথ এশিয়া আমরা নিজেরাই দেখব, তোমাকে মাতবুরি করতে হবে না সাউথ এশিয়াতে। ইউ সি, তখন এই জিনিসগুলি হয়েছিল।
পরবর্তীতে এই অ্যাডমিনিস্ট্রেশন এসে বলেছে মাই ফ্রেন্ড মোদি উইল লুক আফটার সাউথ এশিয়া। সো এখন মোদি দেখবে, ইন্ডিয়ানস উইল লুক আফটার সাউথ এশিয়া, নট দি আমেরিকান অ্যাডমিনিস্ট্রেশন ডাইরেক্টলি ইনভলভ হবে না। তারা কথাবার্তা বলবে বাট ডাইরেক্টলি ইনভলভ হবে না তারা। সিচুয়েশন চেঞ্জ হয়ে গেছে। ডিপ স্টেট যেটা ছিল তখন বাইডেনের অ্যাডমিনিস্ট্রেশনের সময়, ওরা এখন নাই। দেখেন আপনি কিন্তু হাসকে দেখেন কিভাবে কাজ করতেছিল, ডেভিড লুকে দেখেন, আরেক মহিলা ছিল, নাম আমি ভুলে গেছি, সেও এসেছে বাংলাদেশে। বিকজ আই রিমেম্বার দ্যাট মহিলা ওয়াজ ইনভলভড ইন দি ওভারথ্রো অফ দ্য ইউক্রেনিয়ান রিজিম। ইউক্রেনের যে প্রেসিডেন্ট, যে পরে রাশিয়া চলে গেল, ওইখানে ওই মহিলা ছিল। খালি ছিল না, ওই স্কোয়ারে, সে আন্দোলনের সময় ওই স্কোয়ারে মজুদ ছিল। শি ওয়াজ অলসো ইন দিস অ্যাডমিনিস্ট্রেশন। তাহলে তাহলে এখন যুক্তরাষ্ট্রের স্বার্থটা কি? মানে তারা তো নিজের খেয়ে বোনের মোষ তাড়াবে না, তাহলে তারা এখন টু ইনক্লুসিভ চেক নির্বাচনের কথা, চাইনা, ইনক্লুসিভ পার্টির কথা বলছে কেন? টু চেক চাইনা। হুম। আর ইনক্লুসিভ পলিটিক্স ওদের আবার ওদের হোম ইসের জন্য আবার ডেমোক্রেসির একটা ব্যাপার আছে, গণতন্ত্র, যেটা নিয়ে তারা মার্কেটিং করে, আবার উল্টা কাজও করে। সেটা তো আবার মাদুরোকেও সেটা তো নিয়ে আবার 12ই ফেব্রুয়ারি নির্বাচনের আগে বললো যে না, জনগণের অংশগ্রহণ মানে ইনক্লুসিভ নির্বাচন, সব দলকে অংশগ্রহণ করতে হবে এমন কোনো কথা নেই। আবার 24শে 7 জানুয়ারি নির্বাচনের আগে